বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অংশীদারি ব্যবসায়ের হিসাব এর উপর অষ্টম ক্লাস। এর আগে আমি অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপর 7টি ক্লাসে 7 রকমের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তোমাদের নিশ্চয় একটা প্রশ্ন আসতে পারে, এত দীর্ঘ সময় ধরে কেন আমি অংশীদারি ব্যবসায়ের হিসাব এর উপর অঙ্ক করাচ্ছি। প্রথম কারণ, বোর্ড ফাইনালে অবশ্যই অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপর একটা অঙ্ক থাকবে। দ্বিতীয় কারণ, অংশীদারি ব্যবসায়ের উপর বিভিন্ন রকমের অঙ্ক আছে, সেগুলো সম্পর্কে তোমরা পরিপূর্ণ ধারণা না পেলে অংশীদারি ব্যবসায়ের হিসাবের অঙ্ক তোমরা করতে পারবে না। এই জন্য এত দীর্ঘ সময় ধরে তোমাদেরকে অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপর পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য আমি ক্লাস করাচ্ছি। ছাত্রীরা, আজকে আমি বরিশাল বোর্ড 2015 সালের একটা অঙ্ক করাবো। এটাই আজকে অংশীদারি ব্যবসায়ের হিসাবের উপর শেষ ক্লাস। তো চলো সরাসরি প্রশ্নে চলে যাই। বরিশাল বোর্ড 2015, অনিম, তানিম ও দানিম একটি অংশীদারি ব্যবসায়ে 3 জন অংশীদার 2014 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 10,000 টাকা। দানিম তার সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে মাসিক 200 টাকা বেতন পাবেন। অংশীদারগণের মূলধন ও উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য হবে। তারা ব্যবসা হতে উত্তোলন করেন যথাক্রমে 4,000 টাকা, 2,500 টাকা এবং 2,000 টাকা। উত্তোলনের উপর যথাক্রমে 95 টাকা, 60 টাকা ও 55 টাকা সুদ ধার্য করা হয়। 2014 সালের 1 জুলাই তারিখে অনিম ব্যবসায়ের প্রয়োজনে 4,800 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। বন্টনযোগ্য লাভের 20,000 টাকা পর্যন্ত অনিম, তানিম ও দানিম যথাক্রমে 40%, 25% এবং 35% হারে পাবেন। বন্টনযোগ্য লাভের অবশিষ্ট অংশ তাদের মধ্যে 3:2:2 অনুপাতে বণ্টিত হবে। দানিম তার বেতনের টাকা ব্যবসায় থেকে প্রতি মাসে উত্তোলন করে নেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের লাভ হয় 31,060 টাকা। ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করো। খ. অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করো। গ. দানিমের বছর শেষে মূলধনের পরিমাণ নির্ণয় করো। ছাত্রীরা, এই প্রশ্নটা তোমাদের কাছে আরো সহজ করে দেওয়ার জন্য প্রশ্নের প্রত্যেকটা আইটেম যেগুলো অঙ্কের সাথে সম্পর্কিত সেগুলো আমি চার্টে উপস্থাপন করছি। 2014 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 10,000 টাকা। 1 নং ক্রমিক মূলধন। মূলধন 2014 জানু 1। জানুয়ারি 1। 15,000, 10,000, 10,000। এই মূলধনটা মূলধন হিসাবে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি রূপে বসবে। দানিম
তার সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে মাসিক 200 টাকা বেতন পাবেন। 2 নং ক্রমিক বেতন বেতন মাসিক দানিমের ঘরে তাহলে 212 2400 টাকা দানিমের মাসিক বেতন। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে আর মূলধন হিসাবে ক্রেডিট দিকে। অংশীদারগণের মূলধন ও উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য হবে। 3 নং ক্রমিক মূলধনের সুদ মূলধনের সুদ 5% বার্ষিক। তানিমের মূলধন 15,000 5% সমান 750। তানিমের মূলধন 10,000 5%500। দানিমের মূলধন 10,000 5% 500। মূলধনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে মূলধন হিসাবে ক্রেডিট দিকে। তারা ব্যবসায় হতে উত্তোলন করেন যথাক্রমে 4,000 টাকা, 2,500 টাকা এবং 2,000 টাকা। 4 নং ক্রমিক উত্তোলন নগদ উত্তোলন। অনিম করে 4,000 টাকা, তানিম করে 2,500 টাকা আর দানিম করে 2,000 টাকা। উত্তোলন মূলধন হিসাবে ডেবিট দিকে উত্তোলনের উপর যথাক্রমে 95 টাকা, 60 টাকা ও 55 টাকা সুদ ধার্য করা হয়। 5 নং ক্রমিক উত্তোলনের সুদ
95 টাকা অনিমের ঘরে, 95 টাকা, তানিম 60 টাকা, দানিম 55 টাকা। উত্তোলনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে। মূলধন হিসাবে ডেবিট দিকে। সালের 1 জুলাই তারিখে অনিম ব্যবসায়ের প্রয়োজনে 4,800 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। 6 নং ক্রমিক অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন 2014 সালের 1 জুলাই তাহলে অনিম অতিরিক্ত মূলধন আনে 4,800। ক্রেডিট দিকে নগদান হিসাব। সাত নং ক্রমিক অতিমূলধনের সুদ। অতিরিক্ত মূলধনের সুদ 5%, 6 মাস। 6 মাসে সুদ হবে 1 জুলাই, সেজন্য 6 মাসের সুদ। তাহলে অতিরিক্ত মূলধন এনেছিল অনিম 4,800 পূরণ 5% পূরণ 6, 12। তাহলে অতিরিক্ত মূলধনের সুদ বের হয় 120 টাকা। অতিরিক্ত মূলধনের সুদ মূলধন হিসাবে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। আর তানিমের মোট মূলধনের সুদ হচ্ছে 750 যোগ 120 সমান 870। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে। ডেবিট দিকে। তাহলে অনিমের মোট সুদ হচ্ছে 750 যোগ 120। এটা অনিমের সুদের কথা বলতেছি। 870। বন্টনযোগ্য লাভের 20,000 টাকা পর্যন্ত অনিম, তানিম ও দানিম যথাক্রমে 40%, 25% এবং 35% হারে পাবেন। ক্রমিক বন্টনযোগ্য লাভ 20,000 টাকা
দেয়া হবে 40%। চল্লিশ, 25% এবং 35%। তাহলে অনিম সমান 20,000 পূরণ 40%। তানিম সমান 20,000 পূরণ 25%। দানিম সমান 20,000 পূরণ 35%। তাহলে অনিমে পাচ্ছে প্রথম 20,000-এর 8,000 টাকা, তানিম পাচ্ছে প্রথম 20,000-এর 5,000 টাকা, দানিম পাচ্ছে প্রথম 20,000-এর 7,000 টাকা। বন্টনযোগ্য মুনাফা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে। আর মূলধন হিসাবে ক্রেডিট দিকে। বন্টনযোগ্য লাভের অবশিষ্ট অংশ তাদের মধ্যে 3:2:2 অনুপাতে বণ্টিত হবে। 9 নং ক্রমিক অবশিষ্ট বন্টনযোগ্য লাভ। আমরা অঙ্ক করে বের করেছি, আমাদের 27,000 হয়েছিল মোট লাভ, সেখান থেকে 20,000 বাদ দিয়ে ফেলছি, অবশিষ্ট থাকে 7,000। এই 7,000 অনুপাত ছিল 3:2:2 সমান 7/3, 7/2, 7/2। তাহলে অনিমের ঘরে আসে 7,000 পূরণ 7/3। দানিমের ঘরে আসে, তানিমের ঘরে আসে 7,000 পূরণ 7/2। আর দানিমের ঘরে 7,000 পূরণ 7/2। এখন আমি বের করে দেখাচ্ছি। অনিম পাচ্ছে অবশিষ্ট বন্টনযোগ্য লাভের 3,000 টাকা, তানিম পাচ্ছে অবশিষ্ট বন্টনযোগ্য লাভের 2,000 টাকা, আর দানিম পাচ্ছে অবশিষ্ট বন্টনযোগ্য লাভের 2,000 টাকা। এই 7,000 টাকাটা আমি অঙ্ক করে বের করেছি। আর এই বন্টনযোগ্য লাভের অংশ যাবে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে। আর মূলধন হিসাবে ক্রেডিট দিকে।
উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের লাভ হয় 31,060 টাকা। 10 নং ক্রমিক কারবারের লাভ কারবারের লাভ 31,060 টাকা। কারবারের লাভ 31,060 টাকা। এটা যাবে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে। নিট লাভ ছাত্রীরা, অঙ্কের সাথে সম্পর্কিত প্রত্যেকটা আইটেম তোমাদের সুবিধার জন্য আমি চার্টে উপস্থাপন করেছি। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি ক অংশ অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করব। প্রথম অংশীদার অনিম। অনিম মূলধন $15,000, সুদ 5%। এখন আমি 15,000-এর 5% সুদ বের করতেছি। $750 টাকা। অনিম অতিরিক্ত মূলধন এনেছিল, অতি মূলধন 4,800। অতিরিক্ত মূলধন $4,800, সুদ 5%, 6 মাস। তাহলে এখন 4,800, 5% সুদ আর সময় 6 মাস। এখন এটার বের হচ্ছে 120 টাকা। অনিমের মোট মূলধনের সুদ সমান মোট সুদ সমান 750 যোগ 120। আমি এটা আউট কলামে দেখালাম 870। এবার 2 নম্বর অংশীদার তানিম। তানিমের মূলধন $10,000, সুদ 5%। তাহলে 10,000 5
তাহলে তানিমের মূলধনের সুদ বের হচ্ছে 500 টাকা। এটা আমি আউট কলামে দেখাচ্ছি 500 টাকা। এবার 3 নম্বর অংশীদার দানিম। দানিমের মূলধন 10,000 টাকা। সুদ 5%। যেহেতু এখানে আমি 10,000 5% দেখালাম, এখানে আর নতুন করে দেখালাম না, সরাসরি এখানে 500 টাকা সুদ লিখে দিলাম। আমার মূলধনের সুদ নির্ণয় শেষ। এখন একটু সংক্ষেপে বলছি। অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়, এই অঙ্কটা এসেছিল বরিশাল বোর্ড 2015 সালে। অংশীদার প্রথমে অনিম, মূলধন 15,000, 5% সুদ 750, অতিরিক্ত মূলধন 4,800 টাকা, সুদ 5%, 6 মাস 120, মোট সুদ 750 যোগ 120 870। দ্বিতীয় অংশীদার তানিম, মূলধন 10,000, 5% সুদ 500। তৃতীয় অংশীদার দানিম, মূলধন 10,000, 5% সুদ 500। তাহলে অনিমের মূলধনের সুদ 870, তানিমের মূলধনের সুদ 500, দানিমের মূলধনের সুদ 500। এখন আমি খ অংশ, অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করব। আমি তোমাদের সুবিধার জন্য পুরো লাভ লোকসান আবন্টন হিসাবটা করে দেখাচ্ছি, সেখান থেকে অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণটা বের করে নেব। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে প্রথমে আসে অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব, এই মূলধন হিসাবের মধ্যে আমরা দেখাবো মূলধনের সুদ। মূলধনের সুদ, মূলধনের সুদ 3 জন অংশীদার, অনিম, তানিম, দানিম। অনিম, তানিম, দানিম। অনিম 870, তানিম 500, দানিম 500, মোট 1,870। 3 জনের মূলধনের সুদ। এবার দানিমের বেতন। দানিমের বেতন, দানিম বেতন পায় মাসে 200 টাকা করে, 200 টাকা, 12 মাসে 2,400 টাকা, 2,400 টাকা। ক্রেডিট দিকে প্রথমে আসে লাভ লোকসান হিসাব, নিট লাভ। হিসাব নিট লাভ 31,060 টাকা।
এবার অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাবের মধ্যে আসবে উত্তোলনের সুদ। তারা ব্যবসা হতে উত্তোলন করেন যথাক্রমে 4000 টাকা, 2500 টাকা এবং 2000 টাকা। উত্তোলনের উপর যথাক্রমে 95 টাকা, 60 টাকা এবং 55 টাকা সুদ ধার্য করা হয়। উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ তানিম, দানিম। অনিম 95 টাকা, তানিম 60 টাকা, দানিম 55 টাকা, মোট 210 টাকা। ক্রেডিট দিকে আমার সব আইটেম শেষ। আমি এখন 31,060 যোগ 210, মোট 31,270 টাকা। এটা ক্লোজ করে দিয়ে ডেবিট দিকে নিয়ে চলে যাচ্ছি। 31,270। এই 31,270 থেকে 1,800 আর 2,400 বাদ দিলে আমার থাকে 27,000 টাকা। 27,000 টাকা। এখন অংশীদারদের মূলধন হিসাব, বন্টনযোগ্য মুনাফা। অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব। এখানে আমি বন্টনযোগ্য মুনাফাটা দেখাচ্ছি। বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য লাভের 20,000 টাকা পর্যন্ত অনিম, তানিম ও দানিম যথাক্রমে 40%, 25% এবং 35% হারে পাবেন। বন্টনযোগ্য লাভের অবশিষ্ট অংশ তাদের মধ্যে 3:2:2 অনুপাতে বন্টিত হবে। এখন এই 27,000 টাকার প্রথম 20,000 অনিম পাবে 40%। অনিম সমান 20,000 পূরণ 40% সমান 8,000। অবশিষ্ট এই 27,000 থেকে 20,000 চলে গেলে বাকি থাকে 7,000। অবশিষ্ট সাত হাজার পূরণ 7/3। এই 7/3 আমি পেলাম। এই 7/3 আমি পেলাম অনুপাত দেয়া আছে 3:2:2।
তাহলে সমান সমান 3 যোগ 2 যোগ 2 সমান সমান 7/3। এখানে আসে 3000। তাহলে অনিম 20,000 টাকা 40%, 8,000, অবশিষ্ট 7,000 টাকা, 7/3 3000। তাহলে অনিমের মোট মুনাফা 11,000। এবার আমি একইভাবে দানিমেরটা দেখাবো। দানিম সমান 20,000 পূরণ। এবার আমি তানিম দেখাচ্ছি। তানিম সমান 20,000 পূরণ 25%। সমান 5,000। অবশিষ্ট 27,000 বিয়োগ 20,000। 7,000 পূরণ 7/2 সমান 2,000। তাহলে আমার দানিমের মোট মুনাফা 7,000। আমি দানিমের অংশ দেখাবো। দানিম সমান 20,000 পূরণ 35%। সমান 7,000। অবশিষ্ট 27,000 বিয়োগ 20,000 সমান 7,000 পূরণ 7/2 সমান 2,000। দানিমের মোট মুনাফা 9,000। তাহলে এখন 1,870 যোগ 2,400 যোগ 11,000 যোগ 7,000 যোগ 9,000 সমান সমান 27,000। ছাত্রীরা, আমার খ অংশ অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো। এখন আমি তোমাদের সুবিধার জন্য সংক্ষেপে বলছি। খ অংশ অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয়। প্রশ্নে আমাদেরকে এটা বলছে, আর এটার জন্য আমাকে লাভ লোকসান আবন্টন হিসাবটা পুরোটাই করতে হবে, না হলে অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবো না। তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে প্রথমে অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, 3 জনের সুদ মিলে 1,870। তারপর আসে দানিমের বেতন 2,400। ডেবিট দিকে এই দুটো আইটেম। ক্রেডিট দিকে আসে নিট লাভ 31,060 আর অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। অনিম, তানিম, দানিম মোট 210। 31,060 যোগ 210 মোট 31,270। এটাকে এখন ডেবিট দিকে নিয়ে আসলাম। 31,270 থেকে মূলধনের সুদ 1,870, দানিমের বেতন 2,400 বাদ দেওয়ার পর থাকে 27,000। এই 27,000-এর প্রশ্ন অনুযায়ী এই 27,000 থেকে প্রথম 20,000 অনিম পাবে 40% সমান 8,000। অবশিষ্ট 27,000 বিয়োগ 20,000 7,000। এই 7,000-এ অনিম পাবে 7/3 অংশ।
অনুপাত প্রশ্নে দেয়া আছে 3:2:2। 3 যোগ 2 যোগ 2 7/3 সমান অনিমের মুনাফার পরিমাণ 8,000 যোগ 3,000 11,000। এই প্রশ্নে আমাদেরকে এটা বের করতে বলছে। তাহলে অনিমের মুনাফার পরিমাণ 11,000। তাহলে আমি কেন তানিম এবং দানিম বের করে দেখালাম? তানিম বের করে দেখালাম 20,000 পূরণ 25%, 5,000, অবশিষ্ট 7,000 পূরণ 7/2 2,000, মোট 7,000। এখন আমি দানিমটি দেখাচ্ছি 20,000। দানিম সমান 20,000 পূরণ 35%, 7,000, অবশিষ্ট 27,000 বিয়োগ 20,000, 7,000 পূরণ 7/2 2,000, মোট 9,000। ছাত্রীরা, অনিমের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় হলো মোট 11,000। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি গ অংশ বছর শেষে দানিমের মূলধনের পরিমাণ নির্ণয় করব। আর এটা করার জন্য দানিমের মূলধন হিসাব করতেছি। দানিমের মূলধন হিসাব ডেবিট দিকে 2014 ডিসেম্বর 31 প্রথমে আসছে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব দানিম উত্তোলন করেছিল 2,000 টাকা। এরপর ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। দানিমের উত্তোলনের সুদ 55 টাকা। 2014 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 15,000, 10,000 ও 10,000 টাকা। দানিমের মূলধন হিসেবে ক্রেডিট দিকে 2014 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি 10,000। ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব মূলধনের সুদ মূলধনের সুদ 500 আর মুনাফার অংশ 9,000। ক্রেডিট দিকে আমার 10,000 যোগ 500 যোগ 9,000 মোট 19,500। 19,500 আমি এদিকে ক্লোজ করে ডেবিট দিকে নিয়ে চলে আসতেছি। 19,500 থেকে আমি বাদ দিচ্ছি
2055। আমার থাকে বাদ দেওয়ার পর 17,445। এটা হচ্ছে ডিসেম্বর 31। ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি পরবর্তী বছর অর্থাৎ 2015 সালে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি রূপে নিচে নামবে 17,445। বছর শেষে দানিমের মূলধনের পরিমাণ নির্ণয় শেষ হলো। এখন সংক্ষেপে একটু বলছি। বছর শেষে দানিমের মূলধনের পরিমাণ নির্ণয়। দানিমের মূলধন হিসাব: ডেবিট দিকে 2014 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব, 2000 ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব, উত্তোলনের সুদ 55 টাকা। ক্রেডিট দিকে 2014 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 10,000, ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধনের সুদ 500, মুনাফার অংশ 9,000, মোট 10,000 যোগ 500 যোগ 9,000 19,500। এটা ক্লোজ করে দিয়ে ডেবিট দিকে নিয়ে চলে আসলাম। 19,500 থেকে বাদ দিলাম 2,055, আর থাকে 17,445। 2014 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি 17,445। পরবর্তী বছর 2015 সালের জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি রূপে নিচে নামবে 17,445। ছাত্রীরা, বছর শেষে দানিমের মূলধনের পরিমাণ বের হলো 17,445। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার প্রিয় ছাত্রীরা, আমার আজকের ক্লাস এখানে শেষ। অংশীদারি ব্যবসায়ের হিসাব এর উপর এটাই আজকে শেষ ক্লাস। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন কোনো অধ্যায় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনলাইন ক্লাসগুলো খুব ভালো করে ফলো করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। নির্বাচনী পরীক্ষা খুব শীঘ্রই আসতেছে। আল্লাহ হাফেজ।